সামনে নির্বাচন, পুঁজিবাজারে দেখা যাচ্ছে ইতিবাচক প্রভাব। সামনে ইলেকশনটা হয়, ইলেকশন হলে আশা করি আমরা মার্কেটটা একটা ভালো একটা ইনভেস্টমেন্টের জন্য সুযোগ আসবে। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস পুঁজিবাজার হলেও সেটি এখন ব্যাংকের দখলে, যে কারণে দেশের অর্থনীতিতে খেলাপি ঋণের পরিমাণও বাড়ছে আশঙ্কাজনক হারে। পুঁজিবাজার হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা জায়গা, দীর্ঘমেয়াদী টাকা সংগ্রহের একটা জায়গা। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, একদিন সূচক পতনে যে পরিমাণ দর কমে, সেই দরে পৌঁছাতে কয়েকদিন সূচক বাড়তে হয়। গত 8 কার্যদিবসের মধ্যে একদিন মাত্র সূচক সামান্য কমেছিল, কিন্তু যে পরিমাণ লোকসান বিনিয়োগকারীদের হয়েছে তার কতটুকুই বা ফিরেছে। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক 61.24 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,894 পয়েন্ট। লেনদেন 132 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 1,945 কোটি টাকা। বাজার মূলধন বেড়েছে 4,441 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 396 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 257টির, কমেছে 103টির এবং অপরিবর্তিত রয়েছে 36টির দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হু হু করে বাড়ছে সূচক, বাড়ছে দর। গেল সপ্তাহে সিএসসি সূচক CASPI 228 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 13,628 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 87 কোটি 80 লাখ টাকা। এছাড়া 319 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 222টির, কমেছে 70টির এবং অপরিবর্তিত রয়েছে 27টির দর। দর্শক, এবারে মার্কেট বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড বাণিজ্য করতে কাজ করছে সরকার, অন্যদিকে 12টি দুর্বল ব্যাংকে টাকা দিয়ে শক্তিশালী করছে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে শেয়ার বাজার ও অর্থনীতির গেল সপ্তাহের বিশ্লেষণ জানাবেন ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে ফাহিম হাসান। সপ্তাহে কিছু সিলেক্টেড টপ গেইনারদের মধ্যে ছিল ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, ইন্দো বাংলা ফার্মা এবং মিডল্যান্ড ব্যাংক। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সম্ভবত অ্যাসেট কোয়ালিটি রিভিউর কারণে হয়তো একটা মুভমেন্ট হয়েছে। রূপালী ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়েছে, গভর্নমেন্টের শেয়ার মানির এগেইনস্টে নতুন করে টপ 5 লুজারের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা পাবো স্ট্যান্ডার্ড ব্যাংক, লভেলো, বারজার পেইন্টস এবং সোনারগাঁও ইন্ডাস্ট্রিজ। সো লভেলো, স্ট্যান্ডার্ড ব্যাংক বা রহিমা ফুড এক্ষেত্রে সম্ভবত স্মল ক্যাপ প্লেটা ছিল। বারজারের ক্ষেত্রে যেটা ছিল, আপনার রাইট শেয়ার ইস্যু হবে সামনে, তো সেই জন্য রেকর্ড ডেটের পর একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে শেয়ার প্রাইসে। যদি এই সপ্তাহের কিছু সিলেক্টেড টপ রেটেড শেয়ারের দিককে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই ব্র্যাক ব্যাংক। এখানে হচ্ছে ইনস্টিটিউশনাল এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের একটা বেশ ভালো ডিমান্ড মনে হচ্ছে, পরিলক্ষিত হচ্ছে। আমরা যদি আর দেখি ইসলামী ব্যাংক, এবং ইসলামী ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউর কারণে একটা ভালো ট্রেড হয়েছে এখানে। আর ছিল হচ্ছে স্কয়ার ফার্মা তো কিছু ট্রেড হয়েছে। আর বাকি যদি আমরা বলি, যেমন লভেলো, অগ্নি সিস্টেমস, মিডল্যান্ড ব্যাংক বা হচ্ছে ফাইন ফুডস, এখানে সম্ভবত হচ্ছে একটু স্মল ক্যাপ হওয়ার কারণে কিছু মুভমেন্ট হয়েছে। আমরা যদি এখন সেক্টর ওয়াইজ যদি খেয়াল করে দেখি, টপ 5 লার্জ ক্যাপ সেক্টর ছিল আপনার ব্যাংক, ফুড, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ব্যাংকের মধ্যে আপনার ছিল ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং ইসলামী ব্যাংক অ্যাজ অলওয়েজ। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে আপনার লাভেলো এবং বিচ হ্যাজারিতে কিছু মুভমেন্ট হয়েছিল হয়তো স্মল ক্যাপের কারণে। ফার্মা সেক্টরে স্কয়ার ফার্মা বেশ ভালো ট্রেড জেনারেট করে, আর অন্যান্য ক্ষেত্রে হচ্ছে এশিয়াটিক ল্যাব এবং হচ্ছে ইন্দো বাংলা ফার্মা। এ সপ্তাহের মেজর নিউজ গুলো যদি খেয়াল করে দেখি তাহলে একটা হচ্ছে ঢাকা যুক্তরাষ্ট্রের সাথে হচ্ছে ট্রেড ট্যারিফ রিলেটেড যে চুক্তি, সেই চুক্তি নিয়ে কথা বলছে। যদি এটা ফেভারেবল হয় বাংলাদেশের জন্য, সম্ভবত বাংলাদেশে আরএমজি এক্সপোর্ট কিছুটা বেনিফিটেড হবে, এবং এখানে একটা ক্লিয়ার গাইডেন্স বা ক্লিয়ার চিত্র আসা দরকার। আই গেস বাংলাদেশ এটা অ্যাচিভ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক 12টা দুর্বল ব্যাংকে হচ্ছে লিকুইডিটি সাপোর্ট দিয়েছে। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমে স্টেবিলিটি রাখার জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়, যদিও এটার একটা রিপারকাশন আছে, বাট আপাতত পক্ষে সিস্টেমে স্টেবিলিটি রাখাটা জরুরি এবং বাংলাদেশ ব্যাংক সে পথেই হাঁটছে।
11 আরো 11টা ব্যাংক হচ্ছে অ্যাসেট কোয়ালিটি রিভিউ দেখবে। সো এর মধ্যে ইসলামী ব্যাংক অবভিয়াসলি একটা ছিল। অ্যাসেট কোয়ালিটি রিভিউর মাধ্যমে যেটা বাংলাদেশ ব্যাংক নির্ণয় করতে যাবে সেটা হচ্ছে যে এই ব্যাংকগুলো আসলে কতটুকু ভায়াবল বা কতটুকু হেলথ আছে, ফাইন্যান্সিয়াল কতটুকু স্ট্রং, সেটার বেসিসে কিছু ট্রিটমেন্ট বাংলাদেশ ব্যাংক হয়তো প্রেসক্রাইব করবে। এরপর রয়েছে সেভিং সার্টিফিকেটের সুদ হার কমানো। যদিও সেভিং সার্টিফিকেটে সুদ হার কমানো হয়েছে, বাট এটা হচ্ছে এতটা মেজর নয় যে আপনার হচ্ছে ফান্ড সেভিং সার্টিফিকেট থেকে হচ্ছে আপনার ক্যাপিটাল মার্কেটে আসবে। সো আপাতত পক্ষে এখনো সেভিং সার্টিফিকেট বেশ ভালো রেট অফার করছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে 2% অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের কারণে 150টা ইম্পোর্ট আইটেমের উপর হচ্ছে কস্ট বাড়বে। এই কস্ট বাড়ার কারণে মোটা দাগে আপনার ম্যানুফ্যাকচারিং কিছুটা হচ্ছে এফেক্টেড হবে। ম্যানুফ্যাকচারিং লিস্টেড এর মধ্যে রয়েছে ফুড এন্ড অ্যালাইড এর মধ্যে, তো তারা হচ্ছে কিছুটা এফেক্টেড হবে। সামনে নির্বাচন, পুঁজিবাজারে দেখা যাচ্ছে ইতিবাচক প্রভাব। বর্তমান বাজারকে বিনিয়োগকারীরা কিভাবে মূল্যায়ন করছেন, চলুন দেখে আসি বিনিয়োগকারীদের কাছ থেকে। তা আমরা তো অনেক বছর থেকে মার্কেটে আসছি, প্রায় 93 সাল থেকে। 96 সালেও আমরা দেখেছি, 2010ও দেখছি, এখনও আছি মার্কেটে। ইনশাল্লাহ মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য মানে একটা ভালো একটা জায়গা, ব্যাংক থেকে বা অন্যান্য আদার্স থেকে আমার মনে হয়। কারণ আমরা ছিলাম যে মার্কেটে একটা গভর্নমেন্ট, যখন নতুন গভর্নমেন্ট ফর্ম হয়, চেঞ্জ হয়, তখন মার্কেটে একটা ভালো হয়। তো 2008 সালেও কিন্তু সেই জিনিসটা হয়েছে, যখন ইলেকশন হলো, তারপরে একটা নতুন গভর্নমেন্ট আসলো, মার্কেটটা কিন্তু একটা ভালো দিকে হয়েছিল। তো এখনও যে অবস্থা আমাদের, যে নতুন একটা 15 বছর, গত 7 বছর 15 বছর পরে নতুন একটা গভর্নমেন্টের একটা আসছে, একটা গভর্নমেন্ট আসছে এখন। তো তারাও চেষ্টা করতেছে যে নতুন গভর্নমেন্ট যদি একটা সামনে ইলেকশনটা হয়, ইলেকশন হলে আশা করি আমরা মার্কেটটা একটা ভালো একটা ইনভেস্টমেন্টের জন্য সুযোগ আসবে। এবং ব্যাংক থেকে আমার মনে হয় বন্ড থেকে মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করবে তারা ভালো একটা রিটার্ন পাবে। মেইন যে মানে দরকারটা আমাদের, যে নতুন করে ইলেকশনটা হয়ে, ফেব্রুয়ারিতে তো ইলেকশন দিয়েছে এই গভর্নমেন্ট, তো ইলেকশনটা হলে মার্কেটটা ঠিক হয়ে যাবে। মার্কেটে কিন্তু আসলে অনেক লুজার, মানে সাধারণ বিনিয়োগকারীদের আমাদের মার্কেট থেকে প্রায় 1 লাখ কোটি টাকার মতন নাই হয়ে গেছে। সেটাকে আপনার ঠিক করতে হলে মার্কেটে পলিসি সাপোর্ট তো গভর্নমেন্ট দিচ্ছে, আরও দেওয়া দরকার। সেগুলো দিলে আর ইলেকশনটা হয়ে গেলে আশা করি ইনশাল্লাহ মার্কেটটা ভালো একটা পর্যায়ে চলে যাবে। দর্শক, বাংলাদেশের বর্তমানের রিজার্ভের পরিমাণ $31 বিলিয়ন ছাড়িয়েছে। অন্যদিকে পাকিস্তানের রিজার্ভ $16 বিলিয়ন, অর্থাৎ পাকিস্তানের চেয়ে বাংলাদেশের রিজার্ভ প্রায় দ্বিগুণ। কিন্তু আশ্চর্য হলেও সত্য, পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত 525 কোম্পানি দেখিয়েছে 1,60,000 কোটি রুপি মুনাফা, পাশাপাশি ডিভিডেন্ড দিয়েছে 75,000 কোটি টাকা। সেই জায়গায় ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থান জানলে রীতিমতো অবাক হতে হয়। বাংলাদেশের রিজার্ভ মানে লাস্ট 1 ইয়ার ধরে আমাদের এখানে টাকা পাচারটা বন্ধ হওয়ার কারণে, আমাদের পেমেন্টগুলো শেষ হওয়ার পরে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে ক্রেডিট লাইনগুলো ক্লিয়ার হওয়ার কারণে আমরা খুব দ্রুত আমাদের রিজার্ভ সেটা সাহায্য করছে লাস্ট জুনের দিকে এসে। আর পাকিস্তানও ঠিক আমাদের মতোই, ওরা IMF থেকে ওরা $7 বিলিয়ন একটা ক্রেডিট লাইন নিচ্ছে। তো পাকিস্তানের রিজার্ভও কিন্তু একসময় $3 বিলিয়ন নেমে আসছিল, আপনারা জানেন। তো সেখানে সৌদি আরব এবং দুবাই ওদেরকে 3 বিলিয়ন করে দেওয়ার পরে, এবং তারা IMF-এর কাছ থেকে টাকা পাওয়ার পরে এখন তাদের রিজার্ভ $16-17 বিলিয়ন যায় পড়ছে। পাকিস্তানেরও এই বছর রেমিটেন্স আসছে $35 বিলিয়ন, আমাদেরও রেমিটেন্স প্রায় $30 বিলিয়ন। তো এই রেমিটেন্স আমরা জানি যে আমাদের রিজার্ভ এবং আমাদের দেশের অর্থসামাজিক অবস্থা একটা দুর্ধর্ষ ভূমিকা রাখতেছে। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টসকে খুব সুন্দরভাবে, আমাদের মাইক্রো ইকোনমিকে খুব স্টেবল করতেছে এই রেমিটেন্স, এই রিজার্ভ। আর পাকিস্তানের রিজার্ভ এত অল্প নিয়েও ওরা এত ভালো পারফর্ম করার কারণ হচ্ছে, আপনারা জানেন পাকিস্তানের যে কোম্পানিগুলো, পাকিস্তানে প্রায় 525টা কোম্পানি লিস্টেড, তারা গত বছর 1,60,000 কোটি টাকা নেট প্রফিট করছে পাকিস্তানের লিস্টেড কোম্পানিগুলো। আর ডিভিডেন্ড দিয়েছে 75,000 কোটি টাকা। ওদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক 5,000 কোটি টাকা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। আমাদের দেশে সে আমার কীভাবে ভালো হবে? আমাদের দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিস্টেডই না। ওদের দেশে ইউনিলিভার লিস্টেড, ইউনিলিভারের EPS হচ্ছে 1,200 টাকা, শেয়ারের প্রাইস 25,000 টাকা। নেসলে 800 কোটি টাকা নেট প্রফিট করছে ওরা গত বছর। আর আমাদের এখানে নেসলের মতো কোম্পানি, অথচ আমাদের দেশে কিন্তু তারা ব্যবসা করতেছে, কিন্তু তারা কিন্তু শেয়ার মার্কেটে আসতেছে না। তারা ইউনিলিভার আমাদের মার্কেটে দুর্ধর্ষ ব্যবসা করতেছে, কিন্তু তারা মার্কেটে আসতেছে না। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যবসা করতেছে, তারা মার্কেটে আসতেছে না। মেটলাইফ ব্যবসা করতেছে, তারা আসতেছে না।
বিকাশ ব্যবসা করতেছে ফাটায়া, তারা এবার হিউজ প্রফিট করছে, কিন্তু রেগুলার রিফ্লেকশন আমাদের ক্যাপিটাল মার্কেটে আসতেছে না। তো ওদের এখানে এই ভালো কোম্পানিগুলো লিস্টেড থাকার কারণেই কিন্তু আজকে ওদের রিফ্লেকশন, আমাদের সেই রিফ্লেকশনটা নাই, অনুপস্থিত। আসলে আমাদের দেশের কোম্পানিগুলোর যদি আমরা 2024 সালে প্রফিট দেখি, মানে মাথা হেড হওয়ার মতো অবস্থা। আমাদের কোম্পানিগুলো সবগুলো মিলেও 15-20 হাজার কোটি টাকা প্রফিট করতে পারেনি। আমাদের কোম্পানিগুলো সবগুলো কোম্পানি মিলেও 10,000 কোটি টাকা ডিভিডেন্ড দিতে পারেনি। আপনারা জানেন যে রিসেন্টলি 19টা ব্যাংক নো ডিভিডেন্ড দিচ্ছে। হ্যাঁ, তো এরকম একটা অবস্থায় আমরা যদি এখন পাকিস্তানের সাথে আমাদেরকে তুলনা করি, কারণ পাকিস্তানে ইসলামী ব্যাংক, মিজান ব্যাংক, তারা 5,500 কোটি টাকা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তাদের হাবিব ব্যাংক 4250 কোটি টাকা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। ফৌজি ফার্টিলাইজার 5,500 কোটি টাকা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তো ওদের কোম্পানিগুলোর ডিভিডেন্ডের কারণে, ইল্ডের কারণে, কারণ আপনি জানেন ডিভিডেন্ড ইল্ড একটা শেয়ার মার্কেটে বিশাল ফ্যাক্টর। পাকিস্তানের মার্কেটে এই কোম্পানিগুলোর ইল্ড 12-13, আর আমাদের মার্কেটে বিভিন্ন ভালো কোম্পানিগুলোর ইল্ড 4-5 হলেও অধিকাংশ কোম্পানির ইল্ড কিন্তু 2-এর নিচে। তো যে কারণে আমাদের মার্কেট কিন্তু সেভাবে আকর্ষণীয় হচ্ছে না। বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার 1 বছরের কাছাকাছি সময়ে চলে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত বাজারে আনা হয়নি একটিও আইপিও। সেকেন্ডারি মার্কেটে হতাশা, প্রাইমারি মার্কেটও নিষ্ক্রিয়। আমি মনে করি আইপিও হচ্ছে বাজারের প্রাণ। আপনি দেখেন 2008-9-10 যখন বাজারে উত্থান হয়েছিল তখন প্রচুর আইপিও এসেছিল। আইপিও আসলে সাধারণ যে বিনিয়োগকারীরা আছেন এদের ভিতরে কিন্তু একটা উৎসাহ আসে, কারণ এনারা ক্ষুদ্র বিনিয়োগকারী, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বাজারে বিনিয়োগ করেন এবং সেই ক্ষুদ্র অংশটাই কিন্তু যখন সম্মিলিত হয়ে একটা কোম্পানিতে একটা বিশাল অ্যাসেট রূপে সংগৃহীত হয়। সুতরাং পুঁজিবাজারের জন্য আইপিও আমি বলবো যে একটা চমৎকার সুযোগ। এক হচ্ছে যে যারা ব্যবসা করবেন তাদের টাকা সংগ্রহের জন্য। আমরা দেখছি যে গত বেশ কিছুদিন ধরে আইপিও আসছে না। আইপিও আসার একটা বড় কারণ হচ্ছে যে আমরা জানি যে বিগত অনেকগুলো বছর অনেকগুলো বাজে আইপিও বাজারে এনে বাজারকে বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, বাজারকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে এইটা বাজারে একটা নেগেটিভ ইম্প্যাক্টও ফেলেছে। তো এইটা থেকে কাটিয়ে উঠতে হয়তো কমিশন সময় নিচ্ছে, মার্চেন্ট ব্যাংকগুলো সময় নিচ্ছে, কারণ আপনারা জানেন যে আইপিওর আবেদনগুলো অ্যাকচুয়ালি প্রসেস করে মার্চেন্ট ব্যাংক। সুতরাং আমরা আশা করব যে মার্চেন্ট ব্যাংক এখন গুছিয়ে উঠবে এবং বাজারে আইপিও আসবে, কারণ আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকের বিকল্প অর্থায়নের উৎস হবে শেয়ার বাজার। সেটা যদি করতে চাই আমরা, তাহলে বাজারে কিন্তু আইপিও আসতে হবে, এবং আইপিও যখন আসবে তখন আপনি দেখবেন যে নতুন নতুন বিনিয়োগকারীরা আসছেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা আসছেন, এবং ক্ষুদ্র এই বিনিয়োগকারীদেরাই একদিন সম্মিলিত হয়ে বড় আকারে চলে আসবে। আমরা অতীতেও দেখছি গ্রামীণ ফোন আসবে না। তো আমাদের আগের সরকার কিন্তু তাকে প্রেশার দিয়েও যেভাবে হোক তাকে কিন্তু মার্কেটে নিয়ে আসছে, রবিকেও নিয়ে আসছে, বাংলা লিঙ্কও প্রায় লাইনে আছে। তো এগুলো কিন্তু আসলে সরকারের কাছ থেকে প্রণোদনা দিয়ে সরকার ওদেরকে, যেমন আপনারা জানেন যে আমাদের বর্তমান যে সরকার আছে এই সরকারের সাথে খুব ভালো অংশীদার হচ্ছে ইউকে, ইউএসএ এবং ইউরোপীয় ইউনিয়ন। তো আমরা জানি নেসলে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা কোম্পানি, তারপরে ইউনিলিভার হচ্ছে ব্রিটিশ একটি কোম্পানি, স্ট্যান্ডার্ড চার্টার একটা ব্রিটিশ ব্যাংক। তো আমার মনে হয় না যে বাংলাদেশে না আসার কোনো কারণ আছে। তাদেরকেও যে ফ্যাসিলিটেশন এবার বাজেটে করা হয়েছে তারাও সামনের দিনগুলোতে বাংলাদেশে আসবে। এভাবে করে ক্যাপিটাল মার্কেটে এত গভর্নেন্স, এত কথাবার্তা আগে হয়নি, এবার যেরকম হয়েছে। তো আমার মনে হয় বাংলাদেশের সামনে এগুলো আসার সময় হয়ে গেছে। তো মার্কেটটা তো বড় হইতে হবে, মার্কেট বড় নাহলে আগে তো ডিমান্ড সাইড ক্রিয়েট করতে হবে। আমাদের বাজারে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাপ্লাই প্রচুর কিন্তু কোনো ডিমান্ড নাই। আমাদের মিউচুয়াল ফান্ড, নতুন নতুন বিনিয়োগকারী, বিভিন্ন প্রণোদনা, ফিসক্যাল পলিসি, এগুলো দিয়ে আগে ডিমান্ড সাইডটা খুব স্ট্রং করতে হবে। একমাত্র ডিমান্ড সাইড স্ট্রং হইলেই তখন অনেক কোম্পানি বাংলাদেশে আসবে, কারণ বাংলাদেশের যারা এন্টারপ্রেনার তারা সুদ দিতে দিতে তারা ফকির হয়ে যাচ্ছে, এবং ক্যাপিটাল মার্কেট ইজ দ্য অনলি সলিউশনস। এবং আমাদের দেশে কোটি কোটি বেকার, এই বেকারদের কর্মসংস্থানের একমাত্র উপায় হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে লং টাইম ফান্ডিং, এটার একমাত্র ক্ষেত্র হতে পারে ক্যাপিটাল মার্কেট। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস পুঁজিবাজার হলেও সেটি এখন ব্যাংকের দখলে, যে কারণে দেশের অর্থনীতিতে খেলাপি ঋণের পরিমাণও বাড়ছে আশঙ্কাজনক হারে। অন্যদিকে বহুজাতিক ও হাজার কোটি টার্নওভারের কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে নানা টালবাহানা আর কমপ্লায়েন্স, অতিরিক্ত গভর্নেন্স পরিপালনের অজুহাত দেখাচ্ছে। এসব জটিলতার সমাধান অবশ্য নীতি নির্ধারণী মহলের কাছে। ব্যাংক সাধারণত বড় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য নয়, লং টার্ম ইনভেস্টের জন্য
প্রধান উৎসই হচ্ছে পুঁজিবাজার, কিন্তু আমাদের দেশের বিপরীত কাজ হচ্ছে, যেটা হচ্ছে ব্যাংকগুলো লং টাইম ইনভেস্টমেন্ট করছে। তো আমরা ব্যাংকে যদি একটা বড় ঋণের জন্য যাই, এতেই অ্যাপ্রুভ হতে কোথাও 15 দিন, 1 মাস, কোথাও বড় জোর 3 মাস লাগে, কিন্তু আমরা আইপিওর প্রসেসে দেখছি যে অনেক সময় লেগে যাচ্ছে। সুতরাং এই স্ক্রুটিনির প্রসেসটা যেটা আপনি বললেন, সেটা সহজ করা উচিত, স্বচ্ছ করা উচিত। সহজ এবং স্বচ্ছ করে বাজারে আসা উচিত, কারণ পুঁজিবাজার হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা জায়গা, দীর্ঘমেয়াদী টাকা সংগ্রহের একটা জায়গা। সুতরাং ব্যাংক যদি 15 দিন, 1 মাসে পারে, সেখানে 3 মাসের মধ্যে আমাদের এগুলো ছেড়ে দেওয়া উচিত। তবে সেই ক্ষেত্রে সবারই জবাবদিহিতা, সবারই দায়িত্ববোধ থাকা উচিত যে বাজে শেয়ার যেন আইপিওতে না আসে। কারণ প্রত্যেকটা কোম্পানি চায় যে তার যথাযথ বিকাশ হোক, সে বাজারে তার সুনাম ছড়ায় পড়ুক, এবং বাজারে বিকাশ এবং সুনামের জন্য পুঁজিবাজার হচ্ছে প্রধান উৎস। প্রথমত আমি বলি যে আপনি লিস্টেড হলে, লিস্টেড কোম্পানিগুলো প্রথমেই ট্যাক্সের একটা বেনিফিট পাচ্ছে, যেটা আপনারা এই বছর দেখেছেন যে প্রায় 10% চলে এসছে, সেইটা 10%-এর মতো হয়ে গেছে। সুতরাং এই যে গ্যাপটা, এটা তো লিস্টেড কোম্পানি পাচ্ছেনি। একই সঙ্গে বাজারে আপনার যেটা হচ্ছে যে বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনার কোম্পানির সুনাম কিন্তু বাড়ছে। আপনি যখন আইপিওতে আসছেন, একই সঙ্গে আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়ছে। একটা পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে তো আপনার ক্যাপিটালাইজেশন বাড়ছে না। সুতরাং এগুলো সবগুলোই আপনার অ্যাকচুয়ালি বিবেচনা করা উচিত। বিবেচনা করলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে অবশ্যই বাজারে আসা উচিত তাদের সুনামের জন্য। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। বর্তমান বাজার অনেক ভালো আচরণ করছে, এখনই সময় বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নেওয়া। শুধু শেয়ার বা ইকুইটি নয়, সেকেন্ডারি মার্কেটে রয়েছে মিউচুয়াল ফান্ড, ডিভেঞ্চার, 3 ধরনের বন্ড সহ বিভিন্ন বিনিয়োগ পণ্য। তবে শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে আপনার বিনিয়োগকে কয়েকটি ধাপে ভাগ করে ফেলুন। বিশ্ববিখ্যাত ওয়ারেন বাফেটের মতে, সব ডিম এক ঝুড়িতে যেমন রাখা ঠিক নয়, তেমনি আপনার বিনিয়োগও সব একটি মাত্র শেয়ারে রাখা উচিত নয়। আপনি চাইলে আপনার বিনিয়োগকে 3 ধাপে ভাগ করতে পারেন। পুঁজি যেই পরিমাণই হোক না কেন, আপনার মোট পুঁজির অর্ধেক বিনিয়োগ করুন বাজারের নামকরা সবচেয়ে ভালো ব্লু চিপস কোম্পানিগুলোতে, সবচেয়ে বেশি ডিভিডেন্ড দেওয়া কোম্পানি, যারা সুনামের সঙ্গে দেশে ব্যবসা পরিচালনা করছে, সেগুলোর শেয়ারে আপনি মোট পুঁজির অর্ধেক বিনিয়োগ করতে পারেন। বাকি অর্ধেক পুঁজিকে আবার 2 ভাগ করে ফেলুন। যেসব কোম্পানির শেয়ার দর বাজারের তালের সঙ্গে বাড়ছে, সম্ভাবনা রয়েছে, কিংবা মন্দ অবস্থা থেকে ভালোর দিকে যাওয়ার বিভিন্ন সংবাদ রয়েছে, সেগুলোতে 1 ভাগ বিনিয়োগ করতে পারেন। বাকি পুঁজি বিও অ্যাকাউন্টে রেখে দিবেন আপৎকালীন সময়ের জন্য, কারণ দরপতনের সময়ই শেয়ার কেনার উপযুক্ত সময়। দর কমলে কিনবেন, বাড়লে বিক্রি করে দিবেন। এই 3 ধাপে আপনার সঞ্চিত অর্থের একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন। দর্শক, এবারে আন্তর্জাতিক শেয়ার বাজার। অব্যাহত চাঙ্গাভাবে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পুঁজিবাজার। দেশটির ডাউ জোন্সের সূচক 3.32% বেড়ে দাঁড়িয়েছে 44,829 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 2.25% বেড়ে দাঁড়িয়েছে 6,279 পয়েন্ট। যুক্তরাষ্ট্রে চাঙ্গা ভাব থাকলেও কারেকশনে রয়েছে ইউরোপের বেশিরভাগ পুঁজিবাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.02% কমে দাঁড়িয়েছে 8,823 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 0.82% কমে দাঁড়িয়েছে 23,934 পয়েন্ট। পাকিস্তানের শেয়ার বাজারে বাবল সৃষ্টি হলেও কেউ ছড়াচ্ছে না পতনের আতঙ্ক, তাই তো দেশটির শেয়ার বাজার শুধুই উঠছে। এদিকে কিছুটা কারেকশনের সপ্তাহ পার করেছে এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 0.85% কমে দাঁড়িয়েছে 39,811 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট 1.40% বেড়ে দাঁড়িয়েছে 3,472 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.14% কমে দাঁড়িয়েছে 83,239 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 6.44% বেড়ে দাঁড়িয়েছে 1,31,176 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের 27তম পর্ব আজকে পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।